দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। ভুয়ের ছাত্র আবরার হত্যায় ছাত্রলীগের ২০ নেতাকর্মীর ফাঁসি, দ্রুত কার্যকর চান স্বজন ও সতীর্থরা। যে নির্দেশ দিয়েছে, আমি চাই এই ২১ জনের জন্য দ্রুততম সময়ের মধ্যে ফাঁসি কার্যকরী হয়। ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইভাবে কোনো বাবা মায়ের বুক যেন আর খালি না হয়। খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ ছাড়, এর বেশি প্রত্যাশা ঠিক নয় বললেন প্রধানমন্ত্রী। যে হাসপাতাল সব থেকে ব্যয়বহুল, সেখানেই কিন্তু তার চিকিৎসা হচ্ছে। তা আমার কাছ থেকে আর কত আশা করে তারা, কিভাবে আশা করে, সেটাই আমার প্রশ্ন। মুরাদের এমপি পদের সিদ্ধান্ত দলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে ফের স্ট্যাটাস। ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ নিহত ১৩। বৃষ্টিও বাঁচাতে পারেনি বাংলাদেশকে, ঢাকা টেস্টে ইনিংস হার, হোয়াইট ওয়াশ পাকিস্তানের কাছে। দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মানজুর আল মতিন। আজকে আমাদের আলোচনায় সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়ে, এর মধ্যে বেগম জিয়ার চিকিৎসার প্রয়োজনে বিদেশে যাওয়ার আবেদন রয়েছে, আবরার হত্যায় যে রায় হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। এর পাশাপাশি সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের এমপি থাকা না থাকা সে বিষয়ে আমরা খানিকটা হয়তো কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন, এর মধ্যে দুজন আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আছেন জনাব দেলোয়ার হোসেন, তিনি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব জাহিদুল আহসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই বেগম জিয়ার চিকিৎসা অবস্থা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছিলেন তা নিয়ে একটা প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নেব। বিদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ইস্যুতে যখন উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন, তখন এ নিয়ে আবারও কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি গেছি একটা মা সন্তান হারা, তাকে সহানুভূতি দেখাতে, আর সেখানে এইভাবে অপমান করে ফেরত দিয়েছে আমাকে। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে যুবলীগের উদ্যোগে হয় আলোচনা সভা। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। এর চেয়ে বেশি সহানুভূতি কিভাবে আশা করে বিএনপি? এবং বিএনপির নেতাদের জিজ্ঞাসা করি, তারা যে সহানুভূতি দেখাতে বলে, তারা যে সহযোগিতা চায়, খালেদা জিয়া কি আচরণ করেছে? গ্রেনেড হামলা, তার আগে খালেদা জিয়ার কি বক্তব্য ছিল? খালেদা জিয়ার বড় বোন আর ভাই আমার কাছে এসেছে। আজকে বাংলাদেশে সব থেকে দামি যে হাসপাতাল সব থেকে ব্যয়বহুল, সেখানেই কিন্তু তার চিকিৎসা হচ্ছে। প্রশ্ন রাখেন খালেদা জিয়ার এই পরিস্থিতিতে তারেক জিয়া ও তার পরিবারের পাশে না থাকা নিয়েও। তারেকের বউ ডাক্তার, শুনেছি সে নাকি অনলাইনে শাশুড়িকে দেখে। তো কই ছেলের বউ তো কোনদিন দেখতে আসো না, পকুর বউ এসছে, তারা তো আসেনি। সরকার প্রধান বলেন, আঘাত দিতেই ১৫ই আগস্ট বিএনপি চেয়ারপারসনের জন্মদিন ঘটা করে পালন করা হয়। বাবা মা ভাই সন্তান হারিয়েছি, আমাদের মনে আঘাত করা, আমাদেরকে কষ্ট দেওয়া, এটাই তো, এই কষ্টটা দেবার জন্যই তো খালেদা জিয়া ১৫ই আগস্ট তার জন্মদিবস পালন করে। তা আমার কাছ থেকে আর কত আশা করে তারা, কিভাবে আশা করে, সেটাই আমার প্রশ্ন। আমার পিতার হত্যাকারীদের বিচার করতে দেবে না, তাকে যে বাসায় থাকতে দিয়েছি, তাকে যে ইচ্ছা মতো হাসপাতালে ইচ্ছে চিকিৎসা করছে, এটাই কি যথেষ্ট না? এটাই কি অনেক বড় উদারতা আমরা দেখাইনি? সেটা তো দেখে যার কত। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শে পথ চলতে। এই বিজ্ঞান ভিত্তিক প্রগতিশীল বাংলাদেশ যেন গড়ে ওঠে। তিনি আবার সংকটাপন্ন হয়ে পড়েছেন।
আবার তার রক্তক্ষরণ হচ্ছে। বন্ধুগণ, চিকিৎসকরা খুব পরিষ্কার করে বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষা করার জন্য তাকে অতি দ্রুত অবিলম্বে এক মুহূর্ত দেরি না করে তাকে উন্নত চিকিৎসা কেন্দ্রে বিদেশে পাঠানো প্রয়োজন। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আপনারা দেখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তার বক্তব্য বেগম জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে। শুরুতেই জনাব দেলোয়ার হোসেন আপনার কাছে আসতে চাই। এই যে মাননীয় প্রধানমন্ত্রী অতীতের বিভিন্ন ঘটনার উদাহরণ টানলেন এবং তিনি যেমনভাবে মনে করেন বেগম জিয়া এবং বিএনপি তার প্রতি যেভাবে অবিচার করেছে বিভিন্ন সময়, সেসব কারণে এই মুহূর্তে যে আচরণ করা হচ্ছে বেগম জিয়ার সাথে সেটি যৌক্তিক। এই যে মাননীয় প্রধানমন্ত্রী অতীতের ঘটনার কারণে আজকে বেগম জিয়ার সাথে একভাবে ব্যবহার করবেন বা তাকে এক ধরনের সুযোগ সুবিধা দেবেন, এটা কি আইনের শাসনের যে ধারণা আমরা জানি তার সাথে সাংঘর্ষিক হচ্ছে? ডিসেম্বর মাসে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলা শুরু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে তার কথাগুলি উল্লেখ করেছেন। আপনি যে বিষয়টির অবতারণা করলেন সেটি যদি আমরা এভাবে ব্যাখ্যা করি, বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট অথবা ইমোশন, আমরা প্রত্যেকে কিন্তু দুর্নীতিমুক্ত দেশ চাই, সবাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন আসামি, আবার তিনি বয়স্ক, সেটি নিয়ে কোনো কথা নেই। তিনি চিকিৎসা নেবেন সেটি নিয়েও কথা নেই, কিন্তু চিকিৎসা করাতে করাতে একটা পর্যায়ে হলো আপনি পৃথিবীর যে কোনো জায়গায় চিকিৎসা নেবেন সেই সুযোগ দিতে হবে, সেখানে তো আইনের প্রশ্ন ওঠে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যখন বিএনপি যেই ব্যাখ্যায় বলছে এটি হচ্ছে আইনের ব্যারিয়ার, আইন মোতাবেক একজন সাজাপ্রাপ্ত আসামির কতটুক অধিকার থাকে না থাকে সেটি বাংলাদেশের আইনে সুস্পষ্ট। এটি নিয়ে আপনারা দীর্ঘদিন যাবৎ কথা বলছেন, এটি নিয়ে আমি পুনরাবৃত্ত করতে চাই না। যেটি হচ্ছে যে উনি চিকিৎসা করতে যাবেন সেই ক্ষেত্রে কীরকম একটা ডাবল স্ট্যান্ডার্ডের জায়গা হয় কি না, অথবা আইনের শাসন সেটি সঠিকভাবে প্রতিপালিত হয় কি না। আপনি আইন মোতাবেক যদি কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই তাকে যে সুযোগ দেওয়া হয়েছে, অথবা বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটি হচ্ছে বিএনপি বিভিন্ন জায়গায় অভিযোগ করেন তাদের প্রতি অবিচার করা হচ্ছে, তাদেরকে আরও সুযোগ দেওয়া যায়। আওয়ামী লীগের ইচ্ছার উপরে অথবা সরকারের ইচ্ছার উপরে খালেদা জিয়ার চিকিৎসা সরকারের ইচ্ছার উপর ডিপেন্ড করে। ইচ্ছা হলেই সাথে সাথে যে আগবাড়ি আরেকটু বলেন, যেটি হচ্ছে যে দুইটি শর্তের অধীনে তিনি বাসায় থাকেন, আরেকটি শর্ত যদি সরকার তুলে নেয় তাহলে তিনি বিদেশে চিকিৎসা করতে যাবেন। কিন্তু যখন মাননীয় প্রধানমন্ত্রী বয়সের বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীর যে এক্সিকিউটিভ পাওয়ার, সেই পাওয়ার ইউজ করে বেগম জিয়াকে বাসায় থাকার সুযোগ দিয়েছেন এবং তার ইচ্ছা মতো এবং তার ড্যাবের নেতৃবৃন্দ অথবা যারা তিনি পছন্দ মতো যেই ডাক্তার, সেই ডাক্তারের চিকিৎসা সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা তিনি পাচ্ছেন। কিন্তু বিএনপি যেই তারপরে অভিযোগ যে মাননীয় প্রধানমন্ত্রী অথবা আওয়ামী লীগ অথবা সরকার ওনাকে সঠিক আরও সুযোগ দিচ্ছেন না, কিন্তু আইন সেটি দেওয়ার কোনো সুযোগ থাকে না। যেটি দিয়েছেন সেটি তার বয়স বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক অবস্থানের উপর বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী তার এক্সিকিউটিভ পরে সর্বোচ্চটুকু দিয়েছেন। এরপরে দিলে যেই শপথ সরকার নিয়েছে সেই শপথের ব্যর্থ হয়, শপথ ভঙ্গ হয়। আর যেই কথাটি বলেছেন, এই রেফারেন্সগুলি কেন এসেছে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন, এটি তো বাস্তবতা। যখন বিএনপি ক্ষমতায় ছিলেন সে সময় ধরুন একটি ঘটনার কথা বলি যেটি আমি সাক্ষী, ৭৫-এর ঘটনায়, নির্মম ঘটনায় সে সময় আমরা পৃথিবীতে একেবারেই ছোট, কিন্তু আমি যেটি প্রত্যক্ষ করেছি ২০০৪ সালের যে ২১শে আগস্টের গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলায় যখন আওয়ামী লীগের ২৪ জন মানুষ, যেইখানে আমরা উপস্থিত ছিলাম, আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম চিকিৎসার জন্য, সমস্ত ডাক্তারদের হসপিটালটি বন্ধ করে দেওয়া হলো, আমরা কোনো ডাক্তার পাইনি। আইবি রহমান তাকে যখন মারা যাবেন নিশ্চিত হলো মারা গেছেন, কিন্তু তারপরেও ৩ দিন পর্যন্ত সিএমএসএনে আটকে রাখা হলো।
এরকম বিভিন্ন এটি একটি ঘটনা। সেই সময় কিন্তু এইরকম আপনি আমাদের শাহ এম এস কিবরিয়া সাহেবের কথা বলেন, আমাদের এই গাজীপুরের হাসুল্লাহ মাস্টারের কথা বলেন, এইরকম মর্মান্তিক ঘটনাগুলি ঘটেছে, তখন কিন্তু চিকিৎসা সহযোগিতা আওয়ামী লীগ পায়নি। মানে এগুলো তো ভুল হয়েছে আপনারা স্বীকার করেন, বিএনপি যে আচরণ করেছে আপনাদের সাথে। মানে ভুল হয়েছে সেটা আমরা বলি না, মানে এটা ঠিক করেছে যে আপনারা চিকিৎসা পাননি, মানে প্রতিহিংসার কথা বলেন ওনারা। হ্যাঁ, মানে বিএনপি তো প্রতিহিংসামূলক আচরণ তখন করেছিল। বিএনপি প্রতিহিংসার আমাদেরকে যেটা বলে যে আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে এটা করছি, কিন্তু এই জিনিসগুলো তারা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন কোকো সাহেব মারা গেলেন, সহানুভূতি দেখানোর জন্য গেছেন, তিনি আমাদের দলের প্রধান, দেশের প্রধানমন্ত্রী, তার সাথে কি আচরণ করা হয়েছে এটি কিন্তু আমরা মনে রাখি নাই। যদি মনে রাখি, এখানে আমার প্রশ্নটা যে এই আচরণগুলোর কারণে এখন যখন ডাক্তাররা বলছেন, মেডিকেল বোর্ডের ডাক্তাররা বলছেন যে তার চিকিৎসা দেশে সম্ভব নয়, যেহেতু অতীতে এই কাজগুলো তারা করেছেন, সে কারণেই তার চিকিৎসা দেশে সম্ভব না হওয়া সত্ত্বেও তাকে দেশে চিকিৎসা নিতে হবে, এটাই কি আওয়ামী লীগের অবস্থান কিনা? যে দেশে চিকিৎসা নেওয়া সম্ভব না, আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের মতামত শুনেছেন? মেডিকেল বোর্ডের বক্তব্য এসেছে, মেডিকেল বোর্ডের কোনো প্রতিনিধি এক জায়গায় হয়ে আপনাদের ব্রিফ করেছেন, এরকম কোনো জায়গায় আপনারা দেখেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন হ্যাঁ উনি দলীয় প্রতিনিধিদের মেডিকেল বোর্ডের তরফ থেকে তো সংবাদ সম্মেলন একদিন করেছে যে ওনার আপডেট তো প্রতিদিন বাংলাদেশের সাধারণ মানুষ জানতে চায়, বিএনপি জানতে চায়, কিন্তু সেটা তো জানতে চাবে, সেটি কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে আসছে, কিন্তু অন্যদের বক্তব্যে আসছে না, ডাক্তাররা বলছেন না। উনি সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন, সেটিও ব্যতিক্রম। এটা মাননীয় প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ পাওয়ারে সেটা দেওয়া হচ্ছে, কিন্তু যদি এটার ব্যত্যয় ঘটা যায়, ওনরা যে কথাটা, বিএনপি যে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। প্রতিহিংসা পরায়ণ আওয়ামী লীগ নয়। ৭৫-এর ঘটনা যেই নির্মম দুর্ঘটনা, আপনি যেই নির্মম জাতির পিতার হত্যাকাণ্ড, সেখানে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো দায়িত্ব নেয়নি, আইনের আশ্রয় নিয়েছে। জি, অনেক ধন্যবাদ আপনার কাছে। আমি শেষ করি যে অন্যান্য যেই এরকম মানে ট্র্যাজিক ঘটনা যেগুলি রয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ আইনের আশ্রয় নিয়ে বিচার করেছে। প্রতিহিংসা পরায়ণ কিন্তু আওয়ামী লীগ নয়। যারা সভ্য এবং সুশীল দাবি করেন, আওয়ামী লীগ তাদের থেকে বেশি মাত্রায় সভ্য এবং সুশীল আচরণ করে আইনের শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে ক্ষমতাগুলো, সেগুলো তো আইনের অধীনে, সংবিধানের অধীনে এবং একটি শপথের মাধ্যমেই তাকে ক্ষমতায় আসতে হয় এবং সেই অনুযায়ী তার কাজ করার কথা। এই যে পুরনো ঘটনার রেশ তিনি টানছেন এবং তার পরিবার এবং তার প্রতি যে ধরনের আচরণ বিএনপির তরফ থেকে করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন, সেগুলোর পরিপ্রেক্ষিতে আজকের সিদ্ধান্ত প্রভাবিত হওয়াটা কি যৌক্তিক মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমরা একটু পরেই হয়তো পরের সেগমেন্টে আবরার হত্যা নিয়ে আলোচনা করব। সেখানে মানে আমাদের মানুষের কতগুলো ইনবর্ন ইনস্টিংক্ট আছে। প্রথম কথাটা হচ্ছে এটা প্রত্যেকের আছে, আমরা এটাকে ইড বলি সাইকোলজির ভাষায়। আমাদের অ্যাঙ্গার আছে, আমাদের গ্রিড আছে, জেলাসি আছে, ভেঞ্জেন্স আছে, প্রত্যেকটা মানুষের আছে। হাজার হাজার বছরের এভলিউশনে এগুলো আমাদের জিনে ইমপ্রিন্টেড, এটা হলো প্রথম কথা। আমরা প্রত্যেকের আছে কম বা বেশি, আমরা আমাদের একটা সুপার ইগো আছে, আমরা চেষ্টা করি এগুলো নিয়ে আমরা কখনো কাটিয়ে ওঠার চেষ্টা করি। আমি পছন্দ করি না, আমি এত রেগে যাই, আমি একটু কন্ট্রোল করার চেষ্টা করব, আমি আমার ভেতরে কাউকে নিয়ে ক্ষোভ ধরে রাখবো না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ওনার ওই বক্তব্য অনুযায়ীও কিন্তু উনি তার বেগম জিয়াকে কিছু ফ্যাসিলিটি দিয়েছেন বলছেন। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে আমাদের মধ্যে এই ক্ষোভের জায়গাগুলো আছে। বিপদটা কোন জায়গায়? আমাদের দেশে দুটো প্রধান রাজনৈতিক দল আসলে আর প্রতিদ্বন্দ্বী না, বহুদিন থেকেই তারা পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে এবং এই শত্রুতা দুই পক্ষ থেকেও কে শুরু করেছে সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু শত্রুতাটা হয়েছে এবং সেই শত্রুতা পাল্টাপাল্টি চলেছে এবং পাল্টাপাল্টি চলাটা খুব অস্বাভাবিকও না। কিন্তু আমি একজন জাস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, একটা নাগরিক হিসাবে যদি মনে করি বাংলাদেশে ঘটনাচক্রে এই দুটো দলেই সবচেয়ে বেশি মানুষজন সমর্থন করে, কোনো একটা জায়গায় আসলে এটা শেষ হওয়া দরকার ছিল, শেষ হওয়া দরকার আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ওই শেষ জিনিসটা আসলে হয়নি এবং সেটা হওয়া উচিত বলে আমি মনে করি। এখন মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন, আমি আবার ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে এই জিনিসটা ওনার ব্যাখ্যা করারও প্রয়োজন ছিল না। এই যে বেগম জিয়া বিদেশে যেতে পারবেন কি পারবেন না, সেটা নিয়ে যতগুলো আলোচনা হয়েছে, এর মধ্যে আসলে আমি একটু ছোট্ট করে বলি যে আমি অনেক তর্ক আমরা করেছি, অনেক বিতর্ক করেছি,
আমি একটু আগে আইনমন্ত্রী বক্তব্য দিয়েছেন যে উনি ফাইনালি দেখছেন, উনি জানাবেন 401-এ যাওয়া যাবে কি যাবে না ইত্যাদি ইত্যাদি। সো দেলোয়ার ভাই যে বলছেন যে আইনি পদ্ধতিতে এর বেশি আর সম্ভব না, আইনমন্ত্রী আবার বলছেন উনি খতিয়ে দেখছেন 401-এ সম্ভব হতে পারে, এই দরখাস্ত নেই, সেই ওনার পুরনো কথাবার্তা। আসলে আমরা ওই যে ওনার দেশে চিকিৎসা সম্ভব কিনা, ওনার এই আইনের সুযোগ আছে কিনা, এগুলো আসলে অহেতুক তর্ক আমরা করেছি এতদিন। এটা আমি বলেছিও একাধিক জায়গায়, অহেতুক তর্ক। কারণ আইনের সুযোগ যদি না থাকার প্রশ্ন হয়, তাহলে ফাতেমাকে বেগম জিয়ার সাথে থাকতে দেয়া হলো কিভাবে? আপনি বলতে পারেন যে মানবিক কারণে দিয়েছেন, আমি তো কন্টেস্ট করতে চাই এটা, যে আপনি আইন ভেঙে কোনো দিনও একটা ফ্যাসিলিটি কাউকে দিতে পারেন না, কোনোভাবেই পারেন না, কিন্তু আপনি করেছেন। তার মানেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট, আমরা আইনের শাসন কতটা এই দেশে আছে সেই আলোচনায় আমরা হয়তো পরের সেগমেন্টে আসবো। সো আমরা জানি আসলে এখানে প্রচুর এক্সিকিউটিভ ডিসিশনস হয়, প্রচুর চেরি পিকিং হয়, সুতরাং এগুলো করা যায়। আমরা যে দেশে চিকিৎসা হবে কি হবে না, বা ওনার বোর্ড বলেছে, অন্য কেউ বলেনি, আমি অনেককে বলতেও শুনছি যে ওনার আদৌ এই চিকিৎসা দরকার আছে কিনা, ওনার মেডিকেল বোর্ড বলেছে। ধরে নিলাম এখানে বিএনপি পন্থী, এখানে যিনি ব্রিফ করেছেন ডক্টর FM সিদ্দিকী, ঘটনাচক্র উনি আমার সরাসরি টিচার ছিলেন ঢাকা মেডিকেল কলেজে, তো উনি বলেছেন এবং উনি বেগম জিয়ার দীর্ঘদিন ধরে চিকিৎসকও ছিলেন। তো ওনারা যে কথাটা বলছেন, ওনারা এই অসুস্থতা বা এসব যদি মিথ্যা হয়ে থাকে, খুব সহজে না এভার কেয়ার হসপিটাল দিয়ে একটা ব্রিফিং দিয়ে এটা প্রমাণ করিয়ে ফেলা যেত। আসলে মূল বিষয়টা ওই জায়গায়। এবং 401-এ এটা তো আইনটা এইরকম না যে জামিনের জন্য এই কন্ডিশন ফুলফিল করা। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, ধরুন বেগম জিয়া যদি সাবেক প্রধানমন্ত্রী না হতেন, একজন সাধারণ বয়স্কা মহিলার ক্ষেত্রে এই ধরনের দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত হলেন, তিনি হয় কারাবন্দী অথবা এই ধরনের ভাবে কোনো একটা বিশেষ শর্তে 401 ধারায় মুক্তি পেয়েছেন, তিনি কি একজন সাধারণ নাগরিক হিসেবেই দাবি করতে পারতেন যে তার বিদেশে চিকিৎসা করতে দেওয়ার অধিকার তাকে দেয়া হোক? দুটো ব্যাপার। আমি 401-এ আমি পরে যদ্দূর বুঝেছি, এটা আমরা এখন সবাই চিনে নিলাম, শিখে নিলাম, রাষ্ট্রপতির ক্ষমার বাইরেও 401-এ এই সুযোগটা সরকারের হাতে, এই ক্ষমতাটা সরকারের হাতে আছে, একেবারে কোনো রকম কোনো আনকন্টেস্টেড পাওয়ার। আমি তো মনে করি ভবিষ্যতে যে কেউ এটা চাওয়াই উচিত হবে। এখন পাবেন কিনা সেটা ডিফারেন্ট আলোচনা। যে কারোর সাথে তো একজন সহায়ক মানুষ, সাহায্যকারীকে পাঠানো হবে না যিনি কয়েদি না। জেলের ভেতরে এক ধরনের কয়েদিকে দিয়ে সেবা নেওয়ার চল আছে, কিন্তু বাইরে থেকে আমার পছন্দের কেউ একজন গিয়ে আমার সেবা করবে, এটা তো দেয়া হবে না। সো আমাদের দেশে আইনের এই ডিফারেন্সগুলো, আমাদের আইনের শাসন বলতে যা বুঝি তার মধ্যে ডিফারেন্সগুলো আছে। আসলে মোদ্দা কথা কি, মোদ্দা কথাটা আমি খুব ক্লিয়ারলি বুঝি। আপনাদের হাউজেরই একটা দৈনিক সমকাল একটা রিপোর্ট করেছে বেগম জিয়াকে নিয়ে, এবং আমার কাছে মনে হয়েছে এটাই আসলে আলটিমেট কথা। খেয়াল করবেন, ওনাকে 401-এর সুযোগ নাই, মন্ত্রীরা বলছে আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, একটা হলো বিচারিক পথ, উনি জামিন চাইতে পারেন, আর বাকি যে তিনটা পথ আছে 401, জেল কোড এবং রাষ্ট্রপতির ক্ষমা 49 অনুচ্ছেদ অনুযায়ী, তিনটাই আসলে দিনের শেষে সরকারের হাতে। রাষ্ট্রপতির কোনো ক্ষমা নাই, ওটা আসলে প্রধানমন্ত্রীর ক্ষমা। কিন্তু ওখানে যেটা ঘটনা হচ্ছে, আপনাকে অ্যাগ্রি করতে হবে যে আপনি অপরাধটা করেছেন, কোট আন কোট আপনি এতিমের টাকা মেরে খেয়েছেন, যেটা আওয়ামী লীগ করছে, করে তারপর ক্ষমা চাইতে হবে। সো এই জিনিস চাওয়া হয়েছে, উনি রাজনীতি করবেন না কোনোদিন চাওয়া হয়েছে। আসলে মূল কথা হচ্ছে এগুলো, আমরা এতদিন বাকি যা যা কথা বলছিলাম ওগুলো কিছুই না। এই একটা জায়গা যদি ফুলফিলড না হয়, তাহলে আসলে বেগম জিয়া যেতে পারছেন না বলে। অনেক ধন্যবাদ। জনাব পিন্টু, আপনার কাছে আসতে চাই। এই যে ঘটনাগুলো আমরা দেখছি একের পর এক সামনে আসছে, এবং কতগুলো বক্তব্য আসলে ঘুরে ফিরে আসছে সেখানে আগের ঘটনাগুলো কেন ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতেই বর্তমান ঘটনা ঘটছে, এই বিষয়গুলো সামনে আসছে। সেখানেই প্রশ্ন জাগছে যে আইনের শাসনের কথা যে আমরা ঘুরে ফিরে বলি, তার অস্তিত্ব কোথায় থাকে যদি একজনের অতীতের কর্মকাণ্ডটাই সামনে বারবার আসে? ধন্যবাদ আপনাকে। দেখেন, বিষয়টা কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক, তাই এগুলো আসবে এবং আসবে। আপনি যখন এই আইনের কথাই বলছেন, 401-এর কথা বলছেন, তো এটা তো সরকার দিতে বাধ্য না, আইন অনুযায়ীও এটা দিতে বাধ্য না। এটা সরকার প্রধানের বা রাষ্ট্রের যিনি প্রধান নির্বাহী, তার এটা একক জুরিসডিকশন। তিনি যদি চান, সরকার প্রধান যদি চান, দিতে পারেন। তার মানে এটা ঐচ্ছিক, উনি দয়া পরবশ দিতে পারেন, উনি কারো অনুরোধেও রাখতে পারেন, কিন্তু ওনার কাছ থেকে দাবি করে জোর করে নেওয়ার বিষয় না এটা। তো সেই জায়গায় যখন আপনি অনুরোধের বিষয় বা আবেদনের বিষয়,
এইসব বিষয়ের ক্ষেত্রে তখন যিনি সে আবেদন মঞ্জুর করার অধিকার রাখেন, ক্ষমতা রাখেন, তিনি তখন সেগুলো আনতেই পারেন। সেটা এক জিনিস। আর আপনি এই বিষয়টা, টোটাল বিষয়টা নিয়ে যে দীর্ঘদিন ধরে কথাবার্তা হচ্ছে, যে প্রতিদিনই শুনছি বেগম জিয়া আশঙ্কাজনক অবস্থায়, হ্যাঁ, রাজনীতিবিদদের কাছ থেকে শুনছি, একদিন চিকিৎসকদের কাছ থেকে শুনেছি, যদিও এটা প্রতিদিন চিকিৎসকদের কাছ থেকে আমরা ব্রিফিং আশা করছিলাম, কারণ দেশের মানুষ তার আসলে অবস্থাটা জানতে চায়। তো এখন এই বিষয়টাকে আমি কোনোভাবেই আইনি বিষয় হিসাবে দেখি না। কেন দেখি না? এই সমস্ত ইস্যু আপনার পরিপূর্ণভাবে রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক সৌহার্দ্য এবং রাজনৈতিক সম্পর্কের উপরে নির্ভর করে। আজকে যদি এই বেগম জিয়া বাদ দেন, আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতি যদি এই দেশে এই নির্মূলের রাজনীতি না হতো, এই যে একদল যে আপনার কি বলে যে হত্যার রাজনীতি, দেখেন বিরোধী রাজনীতি থাকে, রাজনীতিতে মতভেদই থাকবে, স্বাভাবিক বিতর্ক হবে, চিৎকার চেঁচামেচি হবে, যুক্তি তর্ক দিয়ে হবে, সেই রাজনীতি তো আমার দেশে বিরাজমান না। আমার দেশে এই যে সরকার প্রধান যেগুলো বলেন সেই তথ্যগুলো তো মিথ্যা না। তথ্যগুলি এখন আপনি আমি বলতে পারি এই সময় এগুলোকে বর্ম হিসাবে আনা উচিত কি উচিত না, সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু তথ্যগুলো তো সত্যি। এখন তার মানে এই দেশে সহিংস রাজনীতি বা একজন আরেকজনকে হত্যার রাজনীতি যেখানে বিরাজমান, সেখানে সৌহার্দ্যতা নেই। যদি থাকতো আজকে দেখতেন যে হয়তো এই সরকারি দল নিজের উদ্যোগেই বলতো ওনার চিকিৎসা যেখানে সবচেয়ে ভালো হয় সেখানে পাঠানো হবে। সেই জায়গাটা নেই। ওই যে অতীতের ঘটনাগুলো তাদের মনে করিয়ে দেয়। আর আইনের বিষয় না কেন বলি আপনাকে, এই আইন অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু আমি মনে করি যে যদি ওনারা আদালতে যান, যে 401-এর কথা ভুলে যান, আপনি জামিন চাইলেন, সরকার পক্ষ থেকে যদি বাধা দেয়া না হয়, রাষ্ট্রপক্ষের কৌশলীরা যদি আপত্তি না করেন, আসামি পক্ষের কৌশলীরা যখন আবেদন করবেন, অপরপক্ষ যদি আপত্তি না করেন, আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি সেখানে জামিন হয়ে যায়। এটা লোয়ার কোর্টের কথা বলছি, কারণ কারো আপত্তি নাই। এটা তো বাস্তবতা, এটা তো অস্বীকার করার উপায় নেই। এখন সেই ধরনের রাজনৈতিক সম্পর্ক যেহেতু তাদের মধ্যে নাই, আপনাকে আমি একটা উদাহরণও দেই, বিভিন্ন সময় আমি এই উদাহরণটা দিচ্ছি, যে ধরেন এর আগে জেনারেল এরশাদ, সামরিক এক নায়ক, ওনাকে সব দল মিলে ওনার পতন ঘটালো, উনি কারাবন্দী হলেন, জেলখানায় ওনার অবস্থা আজকে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, ওনার অবস্থা এরকম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তার বিলিরুবিন 25 ক্রস করেছিল, 26 উঠেছিল। তার দলের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হয়েছিল তার উন্নত চিকিৎসার জন্য, কিন্তু ওই যে তখন বৈরী সরকার, তখন সেই সরকার তার আবেদন শুনেনি, তাকে চিকিৎসার জন্য কোনো সুযোগ দেয়নি। আবার দেখেন, এটা হলো 91 থেকে 96-এর ঘটনা। জনাব পিন্টু, ক্ষমা করবেন, একটা বিরতির সময় হয়ে গেছে আপনার কাছে, তাহলে ফিরে আসি, তাহলে বাকি অংশটা তখন শুনতে পারবো। দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সঙ্গে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। আমরা ছিলাম জনাব পিন্টু আপনার কাছে, যে প্রসঙ্গে ছিলেন সেটা শেষ করতে পারেন। এর পাশাপাশি আরেকটা কথা, বিএনপির তরফ থেকে বলা হয় যে বেগম জিয়া এখন যে অবস্থায় রয়েছেন তার যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং সেটার দায় আওয়ামী লীগকে নিতে হবে। আওয়ামী লীগ তাহলে কি রাজনৈতিক বিচারে একটা বড় ধরনের ঝুঁকি নিচ্ছে বেগম জিয়াকে বিদেশে যেতে না দিয়ে? এখানে আমি আগের কথাটা শেষ করি, সেটা হলো যেটা বলছিলাম যে জেনারেল এরশাদকে বিদেশে না, উন্নত চিকিৎসার যে সুযোগ দেয়নি, কারণ রাজনৈতিক সমঝোতা ছিল না। পাশাপাশি দেখবেন 96-এর নির্বাচন পরে যেই 5 বছরে জেনারেল এরশাদ একটি মামলায় জামিন পাননি, 6 মাসের মাথায় 18টি মামলায় জামিন পেলেন এবং মুক্ত হয়ে আসলেন। তার মানে মামলার মেরিট তো ওই চেঞ্জ হয়ে যায় না, তাই না? তার মানে রাজনৈতিক সমঝোতা হয়েছিল। তো এই রাজনৈতিক সমঝোতা থাকলে আপনার সবকিছুই সম্ভব। এইটাই আমি বলতে চেয়েছি যে এই দেশে এই সমঝোতার বড় অভাব। আরেকটি কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো আপনার এই যে আন্দোলন বা হুমকি, এই যে আওয়ামী লীগকে দায় নিতে হবে, আওয়ামী লীগকে যদি দায় নিতেই হবে তাহলে আওয়ামী লীগ কেন আপনার এই যে বা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর কথা বলে এই যে বেগম জিয়াকে
কি চিকিৎসার জন্য বাইরে না পাঠালে সরকার পতনের আন্দোলন হবে, এই কথাগুলো আমি মনে করি এই সময় বলা উচিত না। কেন উচিত না? কারণ আপনি এক ধরনের সরকারের কাছ থেকে আপনি আবেদন করছেন, দাবির বিষয় না, কিন্তু যেহেতু আপনি চাইলেই পাওয়ার বিষয় না, এটা আপনার আবেদন, যে এটা এই জায়গায় আপনাকে আরো বিনয়ী হতে হবে। আপনি দরকার একটু নত হন, কারণ প্রয়োজনটা আপনার, প্রয়োজনটা তার না। আমার চিকিৎসার জন্য বা আমার দলের নেত্রীর জন্য বা আমরা তাকে মা ডাকি যারা, তার চিকিৎসার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি যারা বলি, আমাদের উচিত আর একটু নত হওয়া। গণভবন ঘেরাওর হুমকি না দিয়ে গণভবনে যিনি থাকেন তাকে কনভিন্স করা, সেই জায়গাটায় আলোচনার জন্য যেতে পারে, তার সঙ্গে আলোচনা করতে তো আপত্তি নাই। সেই জায়গাটা আমি দেখছি না, ওই সমঝোতাটা আমি মনে করি সেখানে বসলে একটা জিনিস মনে রাখবেন, যেটা আমি বিশ্বাস করি, আলোচনায় বসলে যে কোনো যত জটিল সমস্যায় হোক তার নানা রকম সমাধানের পথ বের হয়ে আসে। সেই জায়গাটা আমাদের দেশে অভাব বলে আজকে এই যে আইনের কথা বলি অথবা নানান রকমের কথা বলি, এগুলো সব দূর হয়ে যেত। এটা একটা। আরেকটা কথা যেটা বলছেন আওয়ামী লীগকে ঝুঁকি নিচ্ছে কিনা বাংলাদেশে, এগুলো আপনার কিছু হয়ে গেলে এই কথাটা বলাটাই তো উচিত না। কিছু হয়ে গেলে মানে কি? আপনি এক ধরনের তাকে এই দায়ের দিকে ঠেলে দিচ্ছেন। কেন আপনি দায়ের দিকে ঠেলে দিবেন? আমি বারবার বলি যে আপনি যান, কথা বলেন। কথা বলতে কি না করবে? আপনাকে যেতে না করবে? গণভবনে দেখা করতে চাইলে একটা চিঠি দেন না যে আমরা আসতে চাই বিএনপির, বলতে পারেন পরিবারের সদস্যরা গিয়েছে, তো পরিবারের সদস্যরা গিয়েছে, দলের পক্ষ থেকেও যান। দল তো হুমকি দেয়, নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, দল তো আপনার এই যে ক্ষমতা থেকে চ্যুত করার চেষ্টা করে। তা আপনি যদি আমাকে ক্ষমতা থেকে চ্যুত করারই চেষ্টা করেন, তাহলে আপনি আমার কাছে আসতে চাচ্ছেন কেন? শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, যেহেতু আপনার আদালতেও যাচ্ছেন না, 401-এই চাচ্ছেন, তার মানে প্রধানমন্ত্রীর দয়ার উপরে চাচ্ছেন। সব প্রধানমন্ত্রীর কাছে একটু নত হলে আমি মনে করি না এই জায়গায় খুব বড় মাপের কোনো ক্ষতি হয়ে যাবে বিএনপি। এইগুলো জি একটু আবরারের প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম জনাব পিন্টু আপনার কাছেই। এই যে রায়টি হলো, সেখানে একটি খবর নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, যারা এখানে দোষী সাব্যস্ত হলো তাদের অভিভাবকরা তাদের সন্তানদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে ভয়ের কিছু নেই, তাদের কিছু হবে না, কারণ হাইকোর্টে যখন এটি যাবে তারা খালাস পেয়ে যাবেন। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে উচ্চ আদালতে যখন এই সাজাগুলো যায়, এত বেশি সংখ্যক ফাঁসি যেসব মামলায় দেখা যায় তার অনেকটাই কমে যায়। এই রায়ের ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, রায়ের যদি আইনের বিষয় নিয়ে কথা বলতে বলেন একরকম, আর নৈতিকতার বিষয় বললে আরেক রকম। যে ঘটনাটা বুয়েটে ঘটানো হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দরকার ছিল। সমাজে একটা বার্তা দেওয়া দরকার ছিল যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর কেউ না ঘটায়। এই বার্তাটা কাকে দেওয়া দরকার? সমাজ আমরা বলি, বার্তাটা ভেকটাম সমাজে। বার্তাটা দেওয়া উচিত যে রাজনীতি ওই ছেলেগুলোকে খুনি হতে শিখিয়েছে। বার্তাটা দেওয়া উচিত যে প্রশাসন দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটার পরেও ব্যবস্থা নেয়নি। কারণ এরা যারা আজকে খুনি হিসাবে চিহ্নিত হয়েছে তারা তো পেশাদার খুনি না। তারা ওখানে যে পরিচয়ে ঢুকেছিল, যিনি খুন হয়েছেন তিনিও একই পরিচয়ে ঢুকেছিলেন। কি এমন ঘটলো যে একদল খুনি হয়ে গেল, আরেক দল খুনের শিকার হয়ে গেল আরেকজন? তার মানে ওখানে একটি অসুস্থ রাজনৈতিক ধারা ছিল। যে অসুস্থ রাজনৈতিক ধারা যারা প্যাট্রোনাইজ করেছেন, যারা এটাকে আমলে নেন নাই, তাদের দিনের পর দিনের এই কর্মকাণ্ড, তাদের প্রতি বার্তা এটা যে না, রাজনীতিটাকে সুস্থ ধারায় নিয়ে আসতে হবে। এটা একটা। আরেকটা হলো, আমি মনে করি যে আপনার যেটা বলছেন যে বাবা মারা বলছে হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে যাবেন, এই সান্ত্বনা তো আপনার দিবেনই যাদের মৃত্যুদণ্ড হয়ে গেছে। আপনি একদিকে দেখতেছেন একটা পরিবার খুশি হয়েছে, আবার 20টা পরিবার কিন্তু আপনার একই ঘটনা, তার ছেলেকে হারাতে হচ্ছে, তাই না? ওই অপরাধ করেছে, হারাতে হচ্ছে। সেটা হয়তো অপরাধীদের পক্ষে আমি সাফাই গাচ্ছি না, তার পরিবারের ভিতর থেকে যদি চিন্তা করেন বিষয়টা ওই রকম। তো এখন বাংলাদেশের আইনের যে অবস্থা দেখছি আমি, এই মামলা যদি আপনি শেষ করতে চান, যদি বিশেষ বিবেচনায় এই মামলার পেপার বুক তৈরি না করেন, যদি বিশেষ বিবেচনায় এই মামলাকে এই হিয়ারিং এর ব্যবস্থা আগে না করেন, 20 বছরও এই মামলার রায় কার্যকর হবে না। আপনি দেখবেন যে এই যে বর্তমান প্রধানমন্ত্রী, তাকে হত্যার চেষ্টার জন্য যে আপনার এই কোটালীপাড়ায় বোমা রেখেছিল 2000 সালে, সেই মামলার জাজমেন্ট হয়েছে গত মার্চ মাসে। এখন এগুলো 21 বছর হয়ে গেল, বিচারই হয়নি। প্রধানমন্ত্রী
অল্পের জন্য বেঁচে গেলেন, যে ঘটনা 2004 সালের 21 আগস্টের ঘটনা। মামলার জাজমেন্ট কোন জায়গায় আছে দেখেন। এখন এটা হাইকোর্টে যাবে। ডেথ রেফারেন্সের আমার জানা মতে প্রতি বছর 150-র মতো ডেথ রেফারেন্স যায় হাইকোর্টে। তার কত পার্সেন্ট তারা পারে? কারণ 2টি বেঞ্চ 3টি বেঞ্চ সম্ভব না। এই 5 থেকে 6 লক্ষ মামলা হাইকোর্টে, সারা দেশে 36 লক্ষ মামলা। তো এই মামলা যদি নিয়ম অনুযায়ী আপনি শুনানি করতে যান, যেই লোকটা 2000 সালে খুনের দায়ে অভিযুক্ত হয়ে বা বিচার আদালতের রায়ে জেলখানায় আছেন, 20 বছর ধরে উনি কন্ডেম সেলে আছেন, তো ওনার জাজমেন্টটা আগে শেষ করবেন নাকি যিনি 2 বছর ধরে কন্ডেম সেলে আছেন তার বিচারটা আগে শেষ করবেন? এই জায়গায় যদি নিয়মের কথা বলেন তাহলে আমি তো মনে করব ওই লোকটাকে বাদ দিয়ে এই বিচারটা যদি আগে শেষ করতে চান তাহলে ওই 20 বছর ধরে উনি জেলখানায় কন্ডেম ছেলে কেন পড়ে মরবেন? উনিও তো সাজা মুক্ত হতে পারেন, হাইকোর্ট তো তাকে সাজা মুক্তও করে দিতে পারে, আপিলের ডিভিশনের সে খালাসও হতে পারে, কিন্তু 20 বছর ধরে উনি কন্ডেম ছেলে আছেন। এরকম 900-র মতো মামলা গত 6 বছরে জমেছে। তো এটা বলাই যায় এই মামলা 20-22 বছরে শেষ হবে না যদি বিশেষ ব্যবস্থা না নেয়। এখন বিশেষ ব্যবস্থা নিবেন কিনা সেটাও আমার আপত্তি। আপনি বেছে বেছে মামলার বিশেষ ব্যবস্থা অনেক সময় নেই, আমরা কেন নেই? সমাজে যেন দৃষ্টান্ত স্থাপন হয়। কিন্তু বাংলাদেশের আইনের কথা বলি, বাংলাদেশের বিচার ব্যবস্থায় কোনো দৃষ্টান্ত স্থাপন হয় না। এই কারণে আপনার ইম্প্যাক্ট হয় না, এই কারণে বিচারের রায় সাথে সাথে যদি কার্যকর না হয়, মানে মানুষের মনে যতদিন থাকবে ঘটনাটা, ওই সময়ের মধ্যে যদি আপনি কার্যকর করতে না পারেন ওইটা ইম্প্যাক্ট পড়ে না। যে কারণে এই দেশে একই ধরনের অপরাধ বারবার ঘটে। তো আপনি এখান থেকে যদি বেরো আসতে চান, আমার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে টান দিতে হবে। টোটাল সিস্টেমটা যেটা আমরা গত 50 বছরে চেঞ্জ করার চেষ্টা করি, সেই জায়গায় আমরা কাজ করছি না। আপনার কাছে আবারও ফেরার চেষ্টা করব। ডক্টর জাহেদ, আপনার কাছে আসতে চাই। আওয়ামী লীগের তরফ থেকে বারবারই বলা হয় তারা অনিয়ম, দুর্নীতি ইত্যাদি সহ্য করে না, এবং মন্ত্রী মুরাদের ক্ষেত্রে, প্রতিমন্ত্রী মুরাদের ক্ষেত্রে সেটি প্রমাণ তারা করেছেন। এবং এই যে আবরার হত্যার বিচার হলো, 20 ছাত্রলীগ নেতাকর্মীর ফাঁসির আদেশ হলো, তাতেও তাদের এই যে নীতি সেটা প্রমাণিত হয়। আপনি কি মনে করেন এই বক্তব্যের ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। মানে আমরা এমন একটা দেশে বাস করি যখন এই রকম একটা ঘটনা যখন ঘটে, রায় যখন হয়, তখন বেশ ঢাকঢোল পিটিয়ে বলার চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে যে দেশে আইনের শাসন আছে। আমি আজকে আইনমন্ত্রী ঠিক এই কথাটিই বলেছেন যে দেশে আইনের শাসন আছে, এটা প্রমাণিত হয়েছে রায়ের মাধ্যমে। আচ্ছা, আপনি মাঝে মাঝে এই ধরনের কোনো ঘটনা যখন ঘটে, যখন বিচার হয়, প্রাথমিক রায়, আবার পিন্টু ভাই খুব চমৎকারভাবে বলেছেন এটা জাস্ট আমাদের একটা লোয়ার জুডিশিয়ারির রায়, বিচারিক আদালতের প্রসেস অনেক লম্বা এখনো। তো সেটা প্রাথমিক রায় হয়েছে এবং মোটামুটি খুব বেশি সময়ও গেছে, করোনা না থাকলে এটা হয়তো আরও আগেই হয়ে যেতে পারতো। আপনি যখন ঘোষণা করছেন দেশে আইনের শাসন আসে, আপনাকে বলতে হচ্ছে তার মানে দেয়ার ইজ এ পারসেপশন ইন দ্য সোসাইটি যে দেশে আইনের শাসনের অভাব আছে, প্লেন অ্যান্ড সিম্পল। এবং এই কারণেই দেখবেন আমাদের যখনই কোনো ঘটনা ঘটে তখনই না আমরা বলি যে এটার বিচার চাই, অথচ ফৌজদারি ব্যবস্থা একটা স্পন্টেনিয়াস ব্যবস্থা, একটা বিচার ব্যবস্থা একদম স্পন্টেনিয়াসলি হওয়ার কথা ছিল। কোনো দিন কোনোভাবে বিচার চাওয়ার কোনো স্কোপ ছিল না, নানাভাবে আমরা দেখবেন বিচার চাইছি। এখনও এই যে রায় হলো, আবরারের মা বাবা তারা কিন্তু বলছেন তারা রায়ের কার্যকর হওয়াটা দেখতে চাইছেন। স্বস্তি কেন? লোয়ার কোর্ট আছে, পিন্টু ভাইয়ের কথা মতো হায়ার কোর্টে কোনো স্পেশাল ব্যবস্থা নিয়ে এটাকে যদি শেষও করা হয়। বাংলাদেশের ইতিহাসে তো এই রকম ঘটনাও প্রচুর আছে যে ভয়ঙ্কর ক্রিমিনালকে, ফাঁসির আসামিকে রাষ্ট্রপতির ক্ষমায় বের হয়ে উন্মুক্ত বাতাসে ঘুরে বেরিয়েছেন, দেশের বাইরে চলে গেছেন। এই খালি আমি আওয়ামী লীগের কথা বলছি না, বিএনপির সময় হয়েছে, আওয়ামী লীগের সময় হয়েছে। এবং এই এক্সিস্টিং রাষ্ট্রপতি, আবারও বলি রাষ্ট্রপতি মানে আসলে সরকার, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই এখানে। তো এই যে এতগুলো ব্যারিয়ার সামনে আছে, তাহলে কি আইনের শাসন হলো? আচ্ছা, আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম রাষ্ট্রপতির ক্ষমা পেলেন না, তাদের এটা আপনি শেষ করলেন। যখনই এটা শেষ হবে, আমরা এক্সাম্পল তৈরি করার কথা বলছি, আমাদের অনেক বিভৎস অপরাধের এক্সাম্পল কি তৈরি হয়েছে? এটার তো বিচারিক প্রক্রিয়া শেষ হয়ে বিচার হলো। আমরা পাশাপাশি এই একই ছাত্রলীগ জড়িত ছিল একটা হত্যাকাণ্ড, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা যদি বলি, তার শরীরে একটা মাত্র কোপের দাগ ছিল, এই অজুহাতে কি হয়েছে এগুলো আমরা সবই জানি। হলো কি ন্যায় বিচার? ত্বকী হত্যা 8 বছর হয়েছে, আজও চার্জশিট হয়নি। কম আলোচিত ছিল না সাগর রুনি, আপনাদের সাংবাদিক দম্পতি, আপনাদের নিজেদের ইন্টারেস্ট, আপনারা নিজেরাও অনেক ফাইট করেছেন রাস্তায় এটা নিয়ে। এখন কত 83-84, আমরা একদিন পর পর একটা একটা করে সংখ্যা দেখি, এটা 100 হয়ে যাচ্ছে, 100-র কাছাকাছি আছে, চার্জশিট হয়নি। বিচারিক প্রক্রিয়া শুরু হওয়া বহু পরের কথা। তো যখন আমি না এইগুলো দেখি, তখন আমি নিশ্চিতভাবেই বুঝবো যে সরকার কতগুলো
চেরি পিক করছে, তার পছন্দের কিছু বিচার করছে, কিছু পছন্দের। এই যে মামলার কথা বলছিলেন না পিন্টু ভাই, যে এরশাদের সময় এটা হয়েছিল, এরপরেও কি এরশাদের ক্ষেত্রে আমরা মামলায় একই ঘটনা দেখিনি? 2013 সালের শেষের দিকে এরশাদের মামলা দারুণভাবে নড়াচড়া শুরু করলো। 14 সালে নির্বাচন শেষ হওয়ার পর ফেব্রুয়ারি মাসে ওই মামলা পুনঃতদন্তের নামে আবার ফ্রিজে, ওই যে মঞ্জুর হত্যা মামলার কথা বলছি, সেই মামলা থেকে এরশাদ মুক্তি পেলেন মারা যাওয়ার পর, তার চার্জশিট থেকে তার নাম সরানো হয়েছে। তো এই ঘটনাগুলো যখন আমি দেখি তখন সরকারের এই দাবিগুলো না আমার কাছে একেবারে জেনুইন মনে হয় না। এবার মিস্টার মুরাদ সম্পর্কে আসছি। আমি আজকেই বাংলাদেশের একটা পোর্টালে একটা কলাম লিখেছি, ওটা হেডলাইন হচ্ছে ডাক্তার মুরাদ কি একজনই? মানে আমাদের সামনে একজন মন্ত্রীর চাকরি গেল। প্রথম কথা হচ্ছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, এই আলোচনাটা আমি একটু করতে চাই, সেটা হচ্ছে ওনার সংসদ সদস্য পদ থাকা নিয়ে একটা ডিবেট আছে, যেহেতু আমাদের কনস্টিটিউশনের 70 আর্টিকেলে একটা অ্যাম্বিগুইটি আছে যে ওনাকে পদত্যাগ করতে হবে, ফায়ার করলে ওনার পদ যাবে কি যাবে না এটা স্পষ্ট না, কারণ ফায়ার করা মানুষেরও মানে সংসদ সদস্য পদ খালি হয়েছে, এটা হয়নি, এটা নজির আছে। তো ইনফ্যাক্ট তাকে চাপ দিয়ে এটা করে ফেলা যেত, সেটা বিষয় না। মজাটা হচ্ছে এই জায়গায় আমি একটা উদাহরণ দিই তাহলে খুব ক্লিয়ার হবে। আমরা না জার্নালিস্টরা বা সব জায়গায়, আমি সরি যে বাংলাদেশের পরিস্থিতিটাই এরকম, আমরা এক ধরনের পোস্টমর্টেম করি। আমরা কখনো কোনো মানুষের রোগ জীবন্ত অবস্থায় ডায়াগনোজ করার চেষ্টা করি না। আমাদের জার্নালিজম চাপের কারণেই হয়তো এটা করছে। এখন আমাদের অনেক তথ্য বেরোচ্ছে। ধরুন একটা ছোট উদাহরণ দিই, মিস্টার মুরাদ বাংলাদেশের লিডিং দুজন ফিল্ম অ্যাক্টরকে প্রকাশ্যভাবে অত্যন্ত হিউমিলিয়েটিং কথা বলেছে। আমি তো ছিলাম না, আমি জানতে পারতাম না। একজনের কাছে অবশ্য মনে হয়নি সেটা হিউমিলিয়েটিং। আচ্ছা, অন্তত একজনের কাছে মনে হয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি মনে হয়ে থাকে, এই তথ্য এখন বেরোচ্ছে, এই তথ্য এখন বেরোচ্ছে। এই যে এই মানুষটা চরম বেপরোয়া আচরণ আরও আগে প্রকাশ্যে, আমি কিন্তু তথাকথিত অডিও কলটার কথা বলছি না, ওনার প্রকাশ্য অনেক আচরণের কথা এখন বেরোচ্ছে যেগুলো জানা ছিল, ততদিন পর্যন্ত কিন্তু উনি ওই জায়গাটাতে ছিলেন। আর একটা জিনিস খুব জরুরি, এই রকম একটা মানুষকে না আমরা যখন দেখি, একটা মানুষের জোরটা পাওয়ার একটা জায়গা থাকে। উনি বিএনপি থেকে জোর পান নাই তো, উনি অন্য কোনো জায়গা থেকে জোর পায় নাই। এই যে পিন্টু ভাই বলছেন যে একটা বার্তা পৌঁছানো ছাত্রলীগকে মেসেজ দিয়ে, ছাত্রলীগকে শাস্তি দিয়ে আসলে যে বার্তা পৌঁছাবে না। আমি প্রায় একটা কথা বলি, ছাত্রলীগ হচ্ছে, ডাক্তারি ভাষায় বলি, সেটা হচ্ছে সেকেন্ডারি ক্যান্সার। সেকেন্ডারি ক্যান্সার হচ্ছে আপনার শরীরে একটা ক্যান্সার আছে, এটা প্রাইমারি স্টামাকে হয়েছে, ওটা ছড়িয়ে অন্য জায়গায় গেছে, ওটা সেকেন্ডারি। সো আপনি সেকেন্ডারি ক্যান্সার যখন কাটেন আসলে লাভ হয় না, কারণ প্রাইমারি ক্যান্সারটা রয়ে গেছে। ছাত্রলীগ কি নিজে এম্পাওয়ার্ড? ছাত্রলীগ কি আলাদা কোনো সংগঠন? সো আপনি ছাত্রলীগকে যদি কিছু শাস্তি দেন, যদি মূল দলের মধ্যে এই ধরনের মানুষকে পেট্রোনাইজ করা বা শক্তি দেওয়ার চর্চা থাকে, তাহলে আরো নতুন কেউ আসবে, সব মৃত্যুদণ্ডে কিছু হবে না, এমনকি ইনস্ট্যান্ট মৃত্যুদণ্ড দিলেও হবে না। আপনার কি মনে নাই ক্রসফায়ার যখন, এই যে সিনহা রাশেদ হত্যাকাণ্ডের আগে মাদকের নামে প্রায় 600 মানুষকে খুন করে ফেলা হয়েছে ক্রসফায়ারের নামে। তো যে মাদক কারবারি ছিল সে তো দেখছে বিচার টিচার লাগছে না, ধরে মেরে ফেলছে ভাই। ওইটা শুরু হওয়ার পর প্রথম আলো একটা রিপোর্ট করে দেখিয়েছে যে মাদকের অ্যাভেলেবিলিটি কমে নাই, বরং বেড়েছে। কারণ বিডিআরের হাতে, বিজিবির হাতে যে পরিমাণ ইয়াবা ধরা পড়ছিল সে তার চাইতে বেশি। তো তাহলে কেন এই হত্যা করে, আপনি তো এখানে দীর্ঘসূত্রিতা ছিল না, নগদে আপনি মেরে ফেলছেন মানুষকে, তো তারপরও তো কমে নাই। তার মানেটা হচ্ছে ওই জায়গাটা আপনি ঠিক করেন নাই। মুরাদ তো একজন না। একটা ছোট উদাহরণ দেই, রিসেন্টলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিডল এবং গ্রাসরুটের একজন এমপিও এটার সাথে, ওনারও উক্তি চাইলে আমি পড়ে শোনাতে পারবো, যাচ্ছি না দিকে। সো খুব ছোট মানুষরা যেসব উক্তি করছেন, এই যে ভয়ঙ্কর রকম একটা আস্ফালন তৈরি হয়েছে, এটা তো ক্ষমতায় থাকা এবং আনকন্টেস্টেড ভাবে জবাবদিহিতাহীনভাবে দীর্ঘ সময় ক্ষমতা থাকার বাই প্রোডাক্ট। আরও অনেক মুরাদ আছে, তারা সারফেসড হবে, নতুন মুরাদ তৈরি হবে। ইনফ্যাক্ট এটাই হচ্ছে পরিস্থিতি, ওই জায়গাটায় যতদিন আমরা কাজ। জি, অনেক ধন্যবাদ জনাব দেলোয়ার হোসেন। আপনার কাছে ফিরে আসি, এই আবরার হত্যার বিচার যখন হচ্ছে তখন একই সাথে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের মৃত্যুর ঘটনা আমরা দেখলাম, যেখানে ছাত্রলীগের বিরুদ্ধে তাকে মানসিক নির্যাতনের অভিযোগ এসেছে। এবং এই জনাব মুরাদ হাসানকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন আসছে যে এতদিন আসলে তাহলে তিনি কোন শক্তিতে কথা বলছিলেন, এই ধরনের মানুষ মন্ত্রী হলেন কিভাবে, সেই প্রশ্ন আজকে সুলতানা কামাল একটি নিবন্ধে তুলেছেন। তো যখন এই ধরনের ঘটনা আপনাদের চোখের সামনে ঘটে, তখন দল থেকে একেবারে সর্বশেষ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন বা অন্যান্য মাধ্যমে আলোচনা তুঙ্গে উঠছে, তার আগ পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া যায় না? আপনি প্রথম পর্বের যে আলোচনা ছিল সেখানে 1-2 বাক্যে আমি শেষ করি এরকম, বিএনপি খালেদা জিয়ার চিকিৎসার থেকে রাজনীতি বেশি করছে।
আমাদের রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক পিন্টু ভাই যে বিষয়গুলি উল্লেখ করলেন, বিএনপি কিন্তু সেই পথে যাচ্ছে না। বিএনপি হুমকি দিচ্ছে যে তার আলোচনার যেই জায়গা রয়েছে অথবা তার আইনি যে জায়গায় রয়েছে সেদিকে কিন্তু হাঁটছে না, থ্রেট করছে। তাহলে এটা হলো পলিটিক্যাল স্টান্টবাজি, মানে খালেদা জিয়াকে জিম্মি করে তারা রাজনীতি করছে, তারা চিকিৎসায় মনোযোগী না। তারা কামনা করে এরকম যে খালেদা জিয়া মারা যাক, মারা গেলেও একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, তাদের টার্গেট হচ্ছে সেটি। সেই বিষয়ে সরকার সতর্ক, আওয়ামী লীগ সতর্ক। আমি আপনার পরের যেই বিষয়টিতে আসি, বাংলাদেশের রাজনীতির মানে আমি যখন ক্যাম্পাসে, বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা বেশি, সেটি হচ্ছে আওয়ামী লীগের উপরে এবং বিএনপির উপর নয়, আওয়ামী লীগের উপরে এবং শেখ হাসিনার উপরে বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা বেশি। এই প্রত্যাশা পূরণ করতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মানে তড়িৎ গতিতে কাজ করার পরেও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে না। আমি যখন ছাত্র, এমন কোনো রাত ছিল যেখানে গুলির শব্দে ঘুম হতো না? আপনি এমন কোনো রাতের কথা মনে করতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ড হয়নি, চিরাং বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড হয়নি, চট্টগ্রামের সমস্ত কলেজগুলোতে, ইভেনকে ঢাকার পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন এই হত্যাকাণ্ড, গোলাগুলির সাথে আরও একটি বিষয় ছিল সেশন জট। এই জননেত্রী শেখ হাসিনা 96 সময়ে এবং এই পরবর্তী সময়ে এসে কিন্তু বাংলাদেশের থেকে, শিক্ষাঙ্গন থেকে এই সমস্ত জিনিস দূর করছেন। এখন প্রত্যাশা যেটি হচ্ছে যে আরও মাত্রা, মানে কোনো কিছুই থাকবে না। আপনি ছাত্রদেরকে যদি বিচ্ছিন্ন কোনো দ্বীপের মানুষ মনে করেন, সেই ক্ষেত্রে মানে যারা সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী আমরা যারা রয়েছি তারা ভুল করবো। আমরা যারা এই টকশোতে কথা বলি তারাও আমরা ভুল করব। ওরাও আমাদের সন্তান। আপনি কোন সোসাইটিতে তাকে বড় করছেন, কোন পরিবেশে করছেন? আপনি সাংবাদিক, আপনি কি আগের জায়গায় রয়েছেন? আপনি পুলিশ, আপনি আগের জায়গায় রয়েছেন? আপনি শিক্ষক, আপনি আপনার নৈতিকতার জায়গায় রয়েছেন? এই ছাত্ররা তো এই প্রতিনিধি যারা আছে তাদের ঘরের সন্তান। তাদের সোসাইটি যেতে পরিবর্তন হচ্ছে, ছাত্ররা পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনার সেই ব্যাপকতা কি কমেছে না বেড়েছে? সন্ত্রাসের পরিমাণ কমেছে না বেড়েছে? অবশ্যই কমেছে। এখন দেশের জন্য আগের যেই আন্দোলন সংগ্রামের কথা বলি, সেই আন্দোলন সংগ্রাম করার কি কোনো পরিসংখ্যানের ভিত্তিতে বলছেন আপনি? অবশ্যই। আপনি এই 1 বছরের মধ্যে কোনো বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে 2 পক্ষের মধ্যে, আপনি বলতে পারবেন? বিশ্ববিদ্যালয় তো বন্ধ হয়েছিল পুরো না, তারপরে যেটি খোলা হয়েছে, আমি সেটি এরকম প্রত্যেকটি পরিসংখ্যান দিয়ে যদি নির্দিষ্ট করে বলেন, আপনার চট্টগ্রামে যে 8 মার্ডার হয়েছে, বিচার হয়েছে এখন পর্যন্ত? বুয়েটের প্রসঙ্গ আসলে সোনি মার্ডার হয়েছে, সোনের যে হত্যাকারীরা প্রকাশ্যে থাকে সেটা আলোচনা এসেছে। দ্বীপকে যে হত্যা করেছে মৌলবাদী শক্তি, তাদের কোনো বিচারায়তন হয়েছে? এটা বুয়েটের পরিপ্রেক্ষিতে। সারা বাংলাদেশে এরকম কিন্তু নানা অত্যাচার, নানা কাহিনী সেটা ছিল, সেই মাত্রা কিন্তু শিক্ষাঙ্গন থেকে কমেছে, শিক্ষার সুযোগ বৃদ্ধি পেয়েছে। আপনি এই যে আবরারের হত্যাকাণ্ড আর বিএনপির যেটি করেছে, এটার কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় দুটি দিক কিন্তু আপনি প্রত্যক্ষ করবেন স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে। সেইখানে স্বাধীনতা সংগ্রামকে বাধাগ্রস্ত করার জন্য কিন্তু সেই সময় নেগেটিভ একটা ধারা, ছাত্র পজিটিভ ধারার পাশাপাশি কিন্তু এখনও বর্তমান এই ছাত্র রাজনীতিকে, তার গৌরবকে নষ্ট করার জন্য এখন পর্যন্ত বিভিন্ন মহল থেকে তাদেরকে ব্যবহার করা হয়। কোমলমতি ছাত্ররা কখনো কখনো শিকার হয় না, ব্যাপারটা এরকম নয়। এই আবরারের হত্যাকাণ্ড আবার দেখেন যে খালেদা জিয়াকে আপনি দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় স্পষ্ট করে বলেছেন, আপনারা সাংবাদিকরা ছিলেন, গোপনের কোনো কথা নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উদার, মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারেন। কিন্তু আমি আমার ভাই হারিয়েছি বিএনপির হাতে, খালেদা জিয়ার হাতে। আমার মতো এরকম লক্ষ লক্ষ মানুষের নেতাকর্মীদের, 26,000 নেতাকর্মীদেরকে 2001 থেকে 2000 সালে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশে নিজামীকে মন্ত্রী বানানো হয়েছে স্বাধীনতা বিরোধী। তাই স্বাধীনতার সপক্ষে শক্তি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভিকটিম, তারা খালেদা জিয়ার এবং যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, তারা অবশ্যই খালেদা জিয়াকে যেই সুযোগ দেওয়া হয়েছে সেটিকে অতিরিক্ত, জি, আর কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আবরারের ব্যাপারে যেটা আপনি বলেছেন যে আবরার এবং আমাদের, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীকে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ করে চলছেন তিনি। সেক্ষেত্রে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের পরিমাণ কমেছে। যে সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হতো, এক সময় মহসিন হলের 7 মার্ডার, সেই 7 মার্ডারের আসামিদেরকে কারামুক্ত করেছিল নেগেটিভ ধারায়, সেটি করেছিল।
সেই ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে কিন্তু এবং অভিনয়ের সময় যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেত। এখন কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে? এই যে মাত্র 2 বছরের মাথায় আবরার হত্যাকাণ্ডের যে বিচার হলো, আপনি এখানে একটি জিনিস বিচারে যেটি আসে নাই, বইটা কিন্তু একটি কর্তৃপক্ষ আছে, হলের একটু অ্যাডমিনিস্ট্রেশন আছে। সেই প্রশাসন হয়তো ছাত্রদের যে এই নির্যাতনের কথা প্রভোস্ট জানতেন, প্রভোস্ট যদি ব্যবস্থা নিতে পারবেন সেখানে বিসি ছিলেন, বিসি যদি না পারেন সেখানে প্রশাসনিক বিভিন্ন মহলে যাওয়া তার সুযোগ ছিল, সেটি কিন্তু করেন নাই। তাদের কিন্তু এরকম দায়িত্ব অবহেলা রয়েছে। যেমন সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা এসেছে, সেই খুলনা বিশ্ববিদ্যালয়ের আমরা এই অনুষ্ঠান থেকে এই শিক্ষকের হত্যাকাণ্ডের নিন্দা জানাই, পাশাপাশি আরও একটি জানিস আমরা যে দাবি করি সেটা হচ্ছে পোস্টমর্টেম কি আপনি করেছেন? ওনাকে টর্চার করা হয়েছে? কীভাবে হত্যাকাণ্ড হলো আমরা তো জানতে চাই। জি, আমরা সেই জিনিসটা জানতে চাই। আর জাহিদ সাহেব যেটি বলেছেন যে ছাত্রলীগ ক্যান্সার, ওনারা যখন একটা কোন অংশে আমি জানি না, একটা হলো কামাল হোসেনের অংশ, একটা মোস্তফা মহসিন মন্টুর অংশ। সেই তাহলে মোস্তফা মহসিন মন্টুর যে অংশ, যে ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ঢাকা শহরের মানুষরা জানে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা। আর কামাল হোসেন সাহেবের যদি অংশ হয়ে থাকেন তাহলে ছাত্রধারা, আমরা যখন ক্যাম্পাসে থাকি ছাত্রধারা নামে একটি সংগঠন, ছাত্র সংগঠন খোলার তিনি চেষ্টা করেছিলেন। সেই 2 জন, আমি নাম বলি, তাদের যে প্রেসিডেন্ট সেক্রেটারি সায়েম এবং মওদুদ, সৌভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে 2 জন সূর্য সেনালের ছাত্র ছিল এবং ল ডিপার্টমেন্টের ছাত্র ছিল। এখন তারা তারেক জিয়ার উপদেষ্টা। তাহলে সেইখানে ছাত্র রাজনীতির ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। ছাত্র রাজনীতির বাংলাদেশে যে গৌরবোজ্জ্বল ভূমিকা সেটি যিনি অস্বীকার করেন, তাহলে ছাত্র রাজনীতি সম্পর্কে কিছু জানেন না, ছাত্র জীবনের রাজনীতি করেন নাই। ছাত্রলীগ আমি শেষ করি এক বাক্যে, যে ছাত্রলীগের বঙ্গবন্ধু বলতেন ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাঙালির ইতিহাস। জি, অনেক ছাত্রলীগের হাত ধরে অনেক নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে। এখনো যে ডিজিটাল বাংলাদেশ, মিনিটের জন্য আসবো আবার একটু জনাব পিন্টুর কাছে, আমি শেষ করি, এখনো যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রগতি প্রগতি যেটি হচ্ছে সেটি জননেত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের হাত ধরেই এগিয়ে চলছে। জি, অনেক ধন্যবাদ জনাব পিন্টু। খুব সংক্ষেপে মিনিট খানেকে যদি আর কিছু যোগ করার থাকে। না, আমি যেটা ছাত্রলীগ বিষয় না ডক্টর মুরাদ বিষয়, কোনটা যে বিষয়ে আপনার যদি অতিরিক্ত কিছু যোগ করার থাকে। না, ডক্টর মুরাদের বিষয় যদি বলেন, এই যে সংসদ সদস্য থাকবে কি থাকবে না যে প্রশ্নটা তুলেছেন, দেখেন এটা স্পষ্ট ক্লিয়ার বক্তব্য, এখানে কোনো এমবিগুইটি নাই। সংবিধানের চেয়ে বড় আইন বাংলাদেশে আর কোনোটা নেই। আপনি যদি সংবিধান মানেন, সংবিধানের 66, 67 এবং 70 যদি পড়েন, এখানে আইন অনুযায়ী তাকে দল থেকে পদত্যাগ করতে হবে যদি সংসদ সদস্য পদ হারাতে হয়। এখন আপনি বলতে পারেন 66 ধারা অনুযায়ী যদি নৈতিক স্খলনে দণ্ডিত হয়, দণ্ডিত হলে তার চলে যাওয়ার কথা। তিনি যেহেতু আইন আদালত কর্তৃক দণ্ডিত হননি, তাহলে ওনার সদস্যপদ যাবে না। কিন্তু এখানে একটা কিন্তু থেকে যায়, সেটা হলো নৈতিক স্খলনজনিত অপরাধের কারণেই তো তাকে মন্ত্রিসভা থেকে সরকার প্রধান সরে যেতে বলেছেন। ঠিক যাকে নৈতিক স্খলনজনিত অপরাধী আপনি মনে করছেন, দল থেকে বের করে দিচ্ছেন, মন্ত্রিসভা থেকে বের করে দিচ্ছেন, তাহলে আপনি সংসদে থাকবেন, সংসদ থেকেও বের করে দেওয়ার যে প্রসেসই থাকুক, প্রসেসটা আপনি করতে পারেন। এটা তাকে এই লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে যেটা হয়েছিল, ওনাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। মনে বোঝা গেছে জনাব পিন্টু। একটু ডক্টর জাহাদের কাছ থেকে শুনে নেব আর যদি কিছু যোগ করেন। ধন্যবাদ। একটা ছোট্ট কারেকশন, সেটা হচ্ছে দেলোয়ার ভাই, মানে আপনি যে দলের কথা বলেছেন, আমি দল করি না, আমার দল হচ্ছে নাগরিক ঐক্য। আচ্ছা, আমি এখন কয়েকটা জায়গায় খুব ক্লিয়ারলি বলতে চাই। সনি হত্যার কথা আসলো, আমি খুব ক্লিয়ারলি বলি, বিএনপির সাফাই গাওয়ার কিছু নেই। মর্মান্তিক কথা, তার একটা ডিফারেন্স আছে। সনি কিন্তু একটা ক্রস ফায়ারে মারে, আমরা সত্যিকার ক্রস ফায়ার। আমরা একদিন ক্রস ফায়ার শব্দটাকে ভুলভাবে বুঝি। দুপক্ষের গোলাগুলি হচ্ছিল, ওর মধ্যে পড়ে মারা গেছে। এটা আসলে ঠিক হত্যা না, এটাকে কালপেবল হোমিসাইড আমরা বলতে পারি। কিন্তু উনি যেটা বলছেন যে তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যদি তাই হয়ে থাকে এই দায় কার? সনি হত্যার বিচার শেষ করা এই দায়ও সরকারের। আরেকটা জিনিস দেখুন, উনি একটা সংখ্যা দিচ্ছেন, এই সংখ্যাটা 20 থেকে 25,000, আজকে 26,000 শুনলাম, 2001 থেকে 6 নাকি 26,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমি দেলোয়ার ভাইয়ের কাছে জানতে চাই 26,000 হত্যাকাণ্ডের কি বিচার আপনারা করছেন? একটা দেশে আপনাদের উপর, শুধু ওটা শুধু ওনাদের আমলের না, ওনাদের উপর না, যে কেউ খুন যদি হয়ে থাকে সেই হত্যা মানে ফৌজদারি মামলা তো তামাদি হয় না, তাকে সেই বিচার করতে হবে। ধন্যবাদ। আজকের মতো আসলে সময় একেবারেই ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আর সময় দিতে পারছি না কাউকে। দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো। আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য।